ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়াশোনা পয়েন্ট। আজকের টপিক ইন্ডিয়ান রিভার সিস্টেম। তোমরা সকলেই জানো ভারতের নদ নদী খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি বিগত কিছু বছরের পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে ও কিছু বই থেকে তথ্য সংগ্রহ করে তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোটস তৈরি করেছি। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের সুবিধা মতো স্পিড অ্যাডজাস্ট করে খাতায় নোটস নাও। আমি ক্লাসের শেষে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিটেলস নোটস দিয়ে দেব। আর ক্লাসের শেষে এই টপিক থেকে বিগত বছরের কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের প্রোভাইড করব প্র্যাকটিস করার জন্য। আর আমাদের যে কোনো ধরনের ডাউট, কোশ্চেন বা সাজেশন থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আমরা সলিউশন করার চেষ্টা করব। ভিডিওর ডেসক্রিপশানে ও ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা সব ইম্পর্টেন্ট লিঙ্ক পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের টপিক। ইন্ডিয়ান রিভার সিস্টেম শুরু করার আগে আমরা কিছু বেসিক টার্মের সাথে পরিচিত হব, যেগুলি জানলে আমরা চ্যাপ্টারটি আরও ভালো করে বুঝতে পারব। ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা কাকে বলছে? একটি সীমানা যা একটি ড্রেনেজ বেসিনকে অন্য ড্রেনেজ বেসিন থেকে আলাদা করছে তাকে বলা হচ্ছে ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা। পেরিনিয়াল রিভার বা চিরপ্রবাহী নদী কাকে বলছে আমরা সকলেই জানি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে যেসব নদী তারা পেরিনিয়াল রিভারের উদাহরণ। এফিমেরাল রিভার বা বর্ষার জলে পুষ্ট নদী, এর উদাহরণ হিসেবে দক্ষিণ ভারতের নদ নদীর কথা বলা যায়। ক্যাচমেন্ট এরিয়া, যেখান থেকে নদীর জল সংগ্রহ করে প্রবাহিত হয় তাকে ওই নদীর ক্যাচমেন্ট এরিয়া বলে। একটি এলাকা যেটি একটি ড্রেনেজ বেসিন থেকে অপর ড্রেনেজ বেসিনকে আলাদা করেছে তাকে বলা হচ্ছে ওয়াটারশেড বা রিল। ড্রেনেজ বেসিন কাকে বলছে? একটি নদী ও তার উপনদীগুলি যে এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে ড্রেনেজ বেসিন। ড্রেনেজ প্যাটার্নের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ কাকে বলছে? যেসব নদী আগে থেকে প্রবাহিত হচ্ছিল এবং ভূমিরূপের পরিবর্তনের পরও তার প্রবাহপথ বজায় রেখেছে তাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী ড্রেনেজ সিস্টেম। এর উদাহরণ হিসেবে হিমালয়ান রিভার্সগুলির কথা বলা যায়, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম, যেসব নদী উপরের নরম স্তরের উপর দিয়ে প্রবাহিত হতে হতে নদীর কঠিন ভূস্তরের ওপর এসে পড়লেও তার পূর্বের গতিপথ বজায় রেখেছে তাকে বলা হচ্ছে সুপার ইম্পোজ ড্রেনেজ সিস্টেম। উদাহরণ হিসেবে আমরা দামোদর, চম্বল, সুবর্ণরেখা প্রভৃতি নদীর কথা বলতে পারি। কনসিকুয়েন্ট রিভার, ভূমির ঢাল বরাবর যেসব নদী প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কনসিকুয়েন্ট রিভার। উদাহরণ হিসেবে ভারতের দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ নদীর কথা বলা যায়। সাবসিকুয়েন্ট রিভার, যেসব নদী ভূগঠনের দুর্বল স্তর ধরে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রেখে প্রবাহিত হয় ও পরে প্রধান নদীর শাখা হিসেবে যুক্ত হয় তাদের বলা হচ্ছে সাবসিকুয়েন্ট রিভার। এর উদাহরণ হিসেবে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, টন্স ও সন প্রভৃতি নদী যমুনা ও গঙ্গার সাথে সমকোণে যুক্ত হয়েছে। এগুলি গঙ্গা ড্রেনেজ বেসিনের সাবসিকুয়েন্ট উপনদী হিসেবে কাজ করেন। এরপর আমরা যাব ড্রেনেজ সিস্টেমের ক্লাসিফিকেশনের। আমরা তিনভাবে এটাকে ক্লাসিফাই করতে পারি। কোন সমুদ্রে পড়েছে তার উপরে বেস করে, ড্রেনেজ বেসিনের সাইজের উপরে ভিত্তি করে এবং কী ধরনের তার নেচার, নদীর নেচারের উপর ভিত্তি করে। প্রথমে হচ্ছে কোন রাজ্যে সাগরে পড়েছে তার উপরে ভিত্তি করে। ভারতের নদীগুলি প্রধানত দুটিতে মেনলি আরবিয়ান সি বা বে অফ বেঙ্গলে যে পতিত হয়েছে। 23% ড্রেনেজ এরিয়া কাভার করছে যেসব নদী, সেগুলি হচ্ছে আরবিয়ান সিতে যে পড়েছে। এর উদাহরণ হিসেবে ইন্ডাস, নর্মদা, তাপি, মাহি প্রভৃতি নদীর কথা বলা যায়। আর বে অফ বেঙ্গলে যেসব নদীগুলি পড়েছে সেগুলি সাধারণত 77%-এর মতো এরিয়া কাভার করে। এর উদাহরণ হিসেবে গঙ্গা, মহানদী, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর কথা বলা যায়। রিভার বেসিনের সাইজ অনুযায়ী নদীকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে: মেজর রিভার বেসিন, মিডিয়াম রিভার বেসিন, মাইনর রিভার বেসিন। মেজর রিভার বেসিন যেগুলি 20,000 স্কোয়ার কিলোমিটারের বেশি এরিয়া দখল করে আছে তাকে বলা হচ্ছে মেজর রিভার বেসিন। এর উদাহরণ হিসেবে গঙ্গা, কৃষ্ণা, ব্রহ্মপুত্র, নর্মদা প্রভৃতি নদীর কথা বলা যায়। মিডিয়াম রিভার বেসিনের উদাহরণস্বরূপ কালিন্দী, পেরিয়ার,
মেঘনা প্রভৃতির কথা বলা যায়। এগুলি 2000 থেকে 20,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে এলাকা দখল করে যে রিভার বেসিনগুলি। আর মাইনর যেগুলি 2000 স্কোয়ার কিলোমিটারের কম এরিয়া দখল করে আছে যে রিভার বেসিনগুলি। আর এরপরে হচ্ছে নেচার ক্যারেক্টারের উপর ভিত্তি করে হিমালয়ান ড্রেনেজ আর পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। আমাদের আজকের হিমালয়ান রিভার সিস্টেমের উপরে আলোচনা করব। হিমালয়ান রিভার সিস্টেমে প্রধানত 3টি নদীর কথা বলা যায় ভারতের: ইন্ডাস, গঙ্গা ও ব্রহ্মপুত্র। এই 3টে নদী সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানব। প্রথমে শুরু করা যাক ইন্ডাস রিভার সিস্টেম। ইন্ডাস কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোন দিকে প্রবাহিত হয়েছে, সেগুলি সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। ইন্ডাস উৎপত্তিস্থল হচ্ছে তিবেতের কৈলাস রেঞ্জ বা নিয়ার মানস সরোবরের কাছে এটি উৎপত্তি লাভ করেছে। এরপর এটি প্রবাহিত হয়ে তিবেতের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতের মধ্যে কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা দেখে নেব। এটি লাদাখ ও জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। ইন্ডাসের দৈর্ঘ্য কত? ইন্ডাসের দৈর্ঘ্য বিভিন্ন কোনো জায়গায় 3180 পাওয়া যাচ্ছে, কখনো জায়গায় 2880 কিমি পাওয়া যাচ্ছে। তবে আমরা সাধারণত 3180 কিমি ধরেই আগাবো। ভারতের মধ্যে এর দৈর্ঘ্য 1114 কিলোমিটার। এটি পাকিস্তানে প্রবেশ করে তারপর আরবিয়ান সিতে পতিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে মানস সরোবরের কাছে এইখানে যেমন কৈলাসে উৎপত্তি লাভ করেছে, এই দিকে প্রবাহিত হয়ে তারপর এখানে ইন্ডাস রিভার যে আরবিয়ান সিতে পতিত হয়েছে। এর উপনদী, এর ডান তীরের উপনদী, এটি এই দিকে প্রবাহিত হচ্ছে। এই পাশেরগুলিকে আমরা বলবো ডান তীরের উপনদী, আর এই দিকেরগুলোকে আমরা বলবো বাঁ তীরের উপনদী। তো ডান তীরের উপনদীগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট কী কী আছে দেখব। সায়ক, গিলগিট, আস্তার, কাবুল, সোয়াত প্রভৃতি আছে। এগুলি হচ্ছে ডান তীরের উপনদী। এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সায়ক রিভার। এটি দ্য রিভার অফ ডেথ নামেও পরিচিত। এটি নুব্রায়ের উপনদী। এটি লাদাখের মধ্যে দিকে প্রবাহিত হয়েছে। তাই এটা আমরা মনে রাখবো। সায়কের আছে এই পয়েন্টগুলি সায়ক সম্পর্কে। এখানে দেখো এই যে সায়ক আছে, নুব্রায়ের উপনদী, এটা আছে, এইগুলো মনে রাখবো। এরপরে মেন ইম্পর্টেন্ট হচ্ছে এর বাঁ তীরের উপনদীগুলো, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা সিকোয়েন্সে মনে রাখবো, হলে বাংলায় মনে রাখবো, না হলে ইংরেজিতে মনে রাখবো এই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলি। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে আমরা প্রথমে তাহলে কী দেখব, নিচের থেকে যদি আমি দেখি, দেখতে পাবো সুতলেজ দেখতে পাচ্ছি, তারপর বিয়াজ, তারপর রাভি, তারপর চেনাব, তারপর ঝেলাম, এগুলো দেখতে পাচ্ছ। তারপরে ইন্দাস আছে। তাহলে এরপরে এইগুলো আছে, আর বাংলা নামগুলোও আমরা জেনে নেব। ঝেলাম বা বিতস্তা, চেনাব বা আস্কিনি, রাভি বা পুরুষানি, বিয়াজ বা বিপাশা, সুতলেজ বা শতদ্রী। এরপর এইগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে আর আছে কত কিমি লেন্থ, এগুলো সব জেনে নেব। ইন্দাস নদী বোকারচুক গ্লেসিয়ার থেকে মানস সরোবর লেকের কাছে উৎপত্তি লাভ করেছে। এটি 2880 কিলোমিটার এর দৈর্ঘ্য, আর ইন্ডিয়াতে আছে 1114 কিমি। ঝেলাম, এটি ভেদিনাগ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি 724 কিলোমিটার। চেনাব, এটি বারালাসলা থেকে উৎপত্তি হয়েছে, এর দৈর্ঘ্য 1180। রাভি, এটি রোটাং পাসের কাছে উৎপন্ন হয়েছে, এটি 725 কিলোমিটার দৈর্ঘ্যের। বিয়াস, এটি বিয়াসকুন্ড নিয়ার রোটাং পাসে উৎপন্ন হয়েছে, এটি 460 কিলোমিটার দৈর্ঘ্যের। আর সুতলেজ, এটি রাক্ষস লেক মানসরোবরের কাছে উৎপন্ন হয়েছে, এটি 1450 কিলোমিটার দৈর্ঘ্যের। এরপর এইগুলোর উপর যেসব ইম্পর্ট্যান্ট প্রজেক্টগুলো আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো নোট ডাউন করে নাও। ঝেলামের উপরে আছে তুলবুল আর কিষানগঙ্গা প্রজেক্ট। চেনাবের উপরে আছে দলহস্তি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ও বাগিধার প্রজেক্ট। রাভি নদীর আছে, ওটা হিমাচল প্রদেশের আছে উৎপত্তি লাভ করেছে। আর তারপরে বিয়াজ,
বিয়াসটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল আছে বিয়াস, আর রাবি আছে সুতলেজ ও বিয়াসের সংযোগস্থলে যে ইন্দিরা গান্ধী ক্যানেল আছে হারিকা ব্যারেজ যদি আছে সেটা থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল উৎপন্ন হয়েছে। তারপর আছে সুতলেজ, সুতলেজের আছে দুটো ইয়ে পাওয়া যায়, নাপথা ঝাগরি হিমাচল প্রদেশে এর উপরে আছে প্রজেক্ট আছে নাপথা ঝাগরি, আর হচ্ছে ভাগরা নাঙ্গাল। আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নোট ডাউন করবে। আফটার অরিজিন ইন্ডাস ফ্লো ইন ইন্ডিয়া বিটুইন লাদাখ অ্যান্ড জাস্কার রেঞ্জের মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে। লংগেস্ট ট্রিবিউটারি ইন্ডাসের কী আছে? সুতলেজ। টোটাল লেংথ ওই তো একটু আগেই বললাম তোমাদেরকে 1450 কিলোমিটার, অ্যান্ড আউটফ্লো ইট আছে আর ইন্ডিয়াতে আছে 1050। আফটার অরিজিন সুতলেজ এন্টার ইন্ডিয়া ফ্রম শিবকিলা অফ হিমাচল প্রদেশ। লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্ডাস আছে ইন ইন্ডিয়া ইজ চেনাব। চেনাবটা হচ্ছে ইন্ডিয়াতে উৎপন্ন যেসব ট্রিবিউটারিগুলি হচ্ছে তার মধ্যে সব থেকে দৈর্ঘ্যতম। সুতলেজ তাহলে ইন্ডিয়ায় উৎপন্ন হয়নি, একমাত্র উপনদী যেটি ইন্ডিয়ায় উৎপন্ন হয়নি সেটা হচ্ছে সুতলেজ। নাপথা ঝাগরি হিমাচল প্রদেশের সুতলেজের উপর তৈরি হয়েছে। হিমাচল প্রদেশে ইন্ডিয়ার লার্জেস্ট আন্ডারগ্রাউন্ড হাইড্রো পাওয়ার প্রজেক্ট এটা। ইন্ডিয়াস লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম ইন আছে ভাগরা নাঙ্গাল হচ্ছে লার্জেস্ট গ্র্যাভিটি ড্যাম সুতলেজের উপরে হিমাচল প্রদেশে এটা। আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আছে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি হয়েছিল 1960 সালে, যার মাধ্যমে এই যে নদীগুলি আছে সেগুলির জলবন্টন হয়েছিল। ইন্দাস, চেনাব, ঝেলাম আছে সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগার জল পাকিস্তান পাবে ঠিক হয়েছিল, এবং বিপাশা, ইরাবতী ও শতদ্রু নদীর জল ইন্ডিয়া পাবে। এর মাধ্যমে দেখা যায় যে বেশিরভাগ জল পাকিস্তানের মধ্যে দিকেই প্রবাহিত হবে, ভারতে খুব কম জলের অংশ পেত। বর্তমানে পেহেলগাঁও অ্যাটাকের পর ভারত এই চুক্তি ক্যান্সেল করার পথে হাঁটছে। এরপর আমরা দেখব কিষান আছে রাভি নদী অরিজিন হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখব, আর এর উপরে থেন ড্যাম আছে কুল্লু হিলস অফ রোটাং পাসের কাছে আছে উৎপন্ন হয়েছে, আর রাভির উপরে আছে থেন ড্যাম। আর একমাত্র উপনদী আছে বিয়াস, একমাত্র ইন্ডাসের উপনদী যা শুধু ভারতের মধ্যেই আছে। তাহলে এইগুলো আমরা মনে রাখবো ইন্ডাস থেকে। এরপর আমরা চলে যাব, দেখে নাও ছবিগুলো একবার, এইখানেও দেখো লেখা আছে ইন্ডাসটা, ভালো করে দেখবে। এই যে এখান থেকে আছে এইগুলো এই পাশ থেকে প্রবাহিত হয়েছে, এই যে দেখো পাকিস্তান আরবিয়ান সিতে যে পড়েছে, দেখতে পেয়েছ। এরপরে আমরা দেখব গঙ্গা। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী গ্লেসিয়ার গোমুখের কুমায়ুন হিমালয়ের কাছে উত্তরাখণ্ডে। ইন্ডিয়ার কোন কোন আছে রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল। তারপর এই বাংলাদেশে প্রবেশ করেছে। এর দৈর্ঘ্য কত? 2525 কিমি। এবারে কোন রাজ্যে কত কিলোমিটার দৈর্ঘ্য আছে সেটা আমরা দেখে দেবো। উত্তরাখণ্ডে আছে 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে আছে 1450 কিলোমিটার, বিহারে আছে 445 কিলোমিটার, ও ওয়েস্ট বেঙ্গলে আছে 520 কিলোমিটার। এটা যে বে অফ বেঙ্গল যে পতিত হয়েছে বে অফ বেঙ্গলে। এর দেখো পঞ্চপ্রয়াগ, আমরা জানি পঞ্চপ্রয়াগ আছে সম্পর্কে কম বেশি সবাই জানি। তবে পঞ্চপ্রয়াগের এগুলো আমাকে পঞ্চপ্রয়াগ সম্পর্কে এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অলকানন্দা, এই যে দেখতে পাচ্ছ অলকানন্দা আর ভাগীরথী এসে যে এখানে মিলিত হয়েছে, সেখানে সৃষ্টি হয়েছে দেবপ্রয়াগ। তাহলে মনে রাখবে অলকানন্দা, ভাগীরথী, দেবপ্রয়াগ। তারপর অলকানন্দা, মন্দাকিনী, এই যে দেখতে পাচ্ছ রুদ্রপ্রয়াগ। তারপরে আছে অলকানন্দা, পিণ্ডারি গঙ্গা, কর্ণপ্রয়াগ। তারপর আছে অলকানন্দা, নন্দাকিনী, এই যে দেখতে পাচ্ছ এখানে নন্দাকিনী, নন্দপ্রয়াগ। আর অলকানন্দা, ধৌলিগঙ্গা, বিষ্ণুপ্রয়াগ। এখান থেকে পরীক্ষায় প্রায়ই কোশ্চেন আমরা দেখতে পাই এই প্রয়াগ নিয়ে, কোনটা কোন প্রয়াগ কার সাথে কার মিলিত হয়েছে এই নিয়ে কোশ্চেন প্রায়ই আসে। এরপর আমরা গঙ্গা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নোট ডাউন করব, এর উপনদী সম্পর্কে জানবো সবই। এই যে দেখো গঙ্গার প্রবাহ পথ এখানে দেখানো হয়েছে।
কীভাবে গঙ্গা প্রবাহিত হয়ে এবারে এই বাংলাদেশে প্রবেশ করে বে অফ বেঙ্গলে পড়েছে। এর ডান তীরের বাঁ তীরের উপনদী সম্পর্কে জানবো। এই যে দেখো, এই ছবিটায় আমরা আরও ভালো করে গঙ্গার উপনদীগুলো সম্পর্কে জানতে পারবো। গঙ্গার ডান তীরের কী কী উপনদী আমরা দেখতে পাচ্ছি? যমুনা, সোন, দামোদর, এইগুলো প্রধান প্রধান উপনদী। তাছাড়াও অনেক আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর বাঁ তীরের উপনদীগুলো কী কী আছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি প্রভৃতিগুলো দেখতে পাচ্ছি। গণ্ডক নেপালের সাথে আমাদের বর্ডার সৃষ্টি করেছে। এরপর এই সম্পর্কে আমরা আরও এবার যমুনা সম্পর্কেও দেখে নিই আমরা। যমুনা হচ্ছে আমাদের সবথেকে আছে ওয়েস্টার্ন মোস্ট অ্যান্ড লংগেস্ট ট্রিবিউটারি আছে গঙ্গার মধ্যে। তারপর আছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, যমুনার আছে উপনদীর কথা আমি বলছি। এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কী আছে? হিন্দন, রিন্দ, সেঙ্গার, ভারুনা প্রভৃতি আছে। এগুলো চম্বলের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা বাঁ তীরের উপনদী। চম্বলের কি আছে? উৎপত্তি কোথায় আছে? মধ্যপ্রদেশের মালওয়া প্লেটু থেকে উৎপন্ন হয়েছে চম্বল আছে। তারপর এটির উপর গান্ধীসাগর মাল্টিপারপাস প্রজেক্ট আছে মধ্যপ্রদেশে। এছাড়া আছে রানা প্রতাপ সাগর আর জোহর সাগর, এইগুলি আছে রাজস্থানে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখবো। আর গঙ্গা নদী ইস্টার্ন মোস্ট ট্রিবিউটারি কোশি আমরা জানি। রিভার গঙ্গা আবার দেখবো এবারে। রিভার গঙ্গা কল ইন্ডিয়ান ন্যাশনাল রিভার কত সালে এটা হয়েছিল? 2008 সালে। লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা যমুনা, এটি 1376 কিলোমিটার দৈর্ঘ্য। আমরা দেখে নেবো, দাঁড়াও। এই যে দেখো, যমুনা 1376 কিলোমিটার দৈর্ঘ্য। চম্বল, এই যে সব প্রধান প্রধান উপনদীগুলো, এই চম্বল হচ্ছে যমুনার উপনদী। রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি প্রভৃতির এই দৈর্ঘ্যগুলো আরে নোট করে নেবে, মাঝে মাঝে এই পরীক্ষায় আসে। মেজর ট্রিবিউটারি অফ যমুনা বললাম তোমাদের চম্বল। তারপরে চম্বল অ্যান্ড আছে সোন হচ্ছে মেজর নট ফ্লোয়িং রিভার ইন ইন্ডিয়া, চম্বল আর সোন। দামোদর নন এজ সরো অফ ওয়েস্ট বেঙ্গল, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়, এটাই খুব বন্যা হয় বলে। আর কোশিকে বলা হচ্ছে সরো অফ বিহার। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে গঙ্গা ওয়াটার ট্রিটি হয়েছিল 1996 সালে। ঘরঘরা ইজ ওয়েল নোন এজ কর্নালি ইন নেপাল অ্যান্ড গণ্ডক ইজ ওয়েল নোন এজ নারায়ণী ইন নেপাল। এগুলো সব ইম্পর্টেন্ট পয়েন্ট। গঙ্গার উপর তারপর সুন্দরবন ডেল্টা তৈরি হয়েছে। এখানের ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরী ট্রি, রয়্যাল বেঙ্গল টাইগার। এটির আছে এরিয়া প্রায় 9630 স্কোয়ার কিলোমিটার। ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হয়েছিল 1984 সালে। স্মার্ট গঙ্গা প্রজেক্ট হয়েছে 2014 সালে। নমামি গঙ্গা প্রজেক্ট 2014 সালে। স্মার্ট গঙ্গা 2016 আর নমামি গঙ্গা 2014। এই পয়েন্টগুলো আমরা আপাতত মনে রাখবো। তা দেখে নাও গঙ্গাটা ভালো করে। এবারে আমরা চলে যাব ব্রহ্মপুত্রে। এই দেখো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে তিবেট থেকে। আংসি গ্লেসিয়ার মানস সরোবরের কাছে চেমাংডুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এগুলি তারপর উৎপন্ন হয়ে তিব্বত থেকে ইন্ডিয়ায় প্রবেশ করেছে। ইন্ডিয়ার কোন কোন স্টেট মধ্যে এগিয়ে গেছে? অরুণাচল প্রদেশ, আসাম। তারপর বাংলাদেশে প্রবেশ করেছে। এর দৈর্ঘ্য 2960 কিমি। এটাও বে অফ বেঙ্গলে এসে মিলিত হয়েছে। একটা কোশ্চেন মাঝে মাঝে এসে মাজুলি দ্বীপ, এই পৃথিবীর এই ব্রহ্মপুত্রের উপরেই অবস্থিত মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। এটি ধুবড়ির কাছে যে বাংলাদেশে প্রবেশ করেছে। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি এর কী কী আছে? দিহাং, লোহিত, বুড়ি প্রভৃতি আছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কী আছে? সুবর্ণশিরি, কামেং, মানস, সংকোচ প্রভৃতি আছে এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এই সংকোচ নদী আসাম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমানা তৈরি করেছে। তিস্তা হচ্ছে এই ব্রহ্মপুত্রের পশ্চিমতম উপনদী। এই কোশ্চেনটাও অনেকবার পরীক্ষায় এসেছে।
তিস্তা কোথায় উৎপন্ন হয়েছে? কাঞ্চনজঙ্ঘাতে উৎপন্ন হয়ে বাংলাদেশে গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে। ব্রহ্মপুত্রে আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা দেখব। এটি অরিজিনেট হয়েছে, তারপর থেকে সাংপো নামে প্রবাহিত হয়েছে। তারপরে সেটি সাউথ ওয়ার্ডের আছে নিহার নামচা বলাতে যে ইন্ডিয়ায় প্রবেশ করেছে দক্ষিণ দিকে বেঁকে, এবং সিয়াং অরুণাচল প্রদেশের নাম সিয়াং, আর ব্রহ্মপুত্র আসামে নাম, আর যমুনা হয়েছে বাংলাদেশে। তার ব্রহ্মপুত্রের লার্জেস্ট ট্রিবিউটারি কী আছে? সুবনশিরি রিভার হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি। মেজর ট্রিবিউটারি ব্রহ্মপুত্র হচ্ছে তিস্তা 411 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গলে 122 কিলোমিটার আছে। লাইফ লাইন অফ আছে সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল হচ্ছে তিস্তা। মেন ট্রিবিউটারি অফ তিস্তা ইজ জলঢাকা। এটি কোথায় উৎপন্ন হয়েছে? বিদাং লেক ইন ভুটান। সরোর রিভার বললাম তোমাদেরকে। এগুলো সাউথ এশিয়ার লংগেস্ট রিভার ব্রিজ ভূপেন হাজারিকা ব্রিজ এর উপরে আছে নির্মাণ করা হয়েছে, তোমরা সবাই জানো। এটা আসাম আর অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত। এই ভূপেন হাজারিকা ব্রিজ 9.15 কিলোমিটার লম্বা। এটা হচ্ছে পদ্মা ও যমুনা, তারপর ওইখানে ঢুকে পদ্মা ও যমুনা নদী একসাথে মিশে মেঘনা নাম নিয়ে প্রবাহিত হয়ে বেঙ্গলে পড়েছে। তাহলে আজকে আমরা মোটামুটি 3টে নদী পড়লাম, গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু। এই সম্পর্কে আশা করি তোমরা সবাই কম বেশি বুঝতে পেরেছো। সবাই নোটস নেবে, তারপর কোশ্চেন গুলি অ্যাটেম্প করলেই মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি চেষ্টা করব সেই কমেন্টের অ্যান্সার করার। এবং পরবর্তী কী সম্পর্কে তোমরা ভিডিও চাইছো, কোন টপিকের উপরে, সেগুলো আমাকে জানালে আমি পরবর্তীকালে সেই সব উপর ভিডিও আনতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই দয়া করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।